স্বাগত আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের প্রধান দলের একটি নেই জাতীয় সংসদে, তাই আবার সরকারে এসেও সহজ হতে পারছে না আওয়ামী লীগ। 5 বছর ক্ষমতায় থাকার মতো অদরকারি কথায় সরব হচ্ছেন দলটির নেতারা। অন্যদিকে টানা 8 বছর রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকায় বিএনপির ধৈর্যের বাঁধও ভেঙে পড়েছে বলেই মনে হচ্ছে, কিন্তু মাঠে রাজনীতিতে তার কোনো প্রতিফলন নেই। উল্টো হতাশই মনে হচ্ছে নবম সংসদের প্রধান বিরোধী দলটি নেতাকর্মীদের। আজকে এসব নিয়ে আমাদের আজকের আলোচনা, সাথে সাথে আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের উপর চড়া হয়েছে, সঙ্গে আবার ছাত্রলীগের লোকজনকে অস্ত্র হাতে দেখা দিয়েছে। আজকের আলোচনার বিষয় তাই গণতন্ত্রের ধৈর্য। কথা বলতে স্টুডিওতে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর পিয়াস করিম এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের। আমি প্রথমেই অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে জানতে চাইব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে পুলিশের সাথে চড়া হয়েছে ছাত্রলীগ। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল, আমরা টেলিভিশনে দেখেছি, অনলাইন পত্রপত্রিকাগুলিতে ছবিও দেখেছি। এক্ষেত্রে আমার দুইটা সাজেশন আছে। একটা সাজেশন হচ্ছে যে পুলিশকে ছাত্রলীগ যথেষ্ট মনে করে না। দ্বিতীয় সাজেশন হচ্ছে ছাত্রলীগ পুলিশের বিকল্প কোনো শক্তি। অথবা আমার একটা কনক্লুশন আছে হচ্ছে এরকম যে আওয়ামী লীগ ছাত্রলীগকে সামলাতে ব্যর্থ। আপনি কি মন্তব্য করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে যে বিষয়টি নিয়ে আপনি মানে আমাদের আলোচনাটা শুরু করেছেন, এটি যথার্থভাবে শিক্ষাঙ্গন মানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ একটা বিশ্ববিদ্যালয়ে দুর্ভাগ্যজনক একটি আজকে যে ঘটনা, যার প্রেক্ষিতে আমি আসার আগে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কালকে বোধহয় সকাল 8টা কি 10টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুলোর যদি আমরা অতীত অভিজ্ঞতা দেখি, এটা কোনো নতুন ঘটনা নয়, যদি এটি একেবারে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং আমি মনে করি যে শিক্ষার জন্য একটি খুবই খারাপ একটি ব্যবস্থা। এখন এই যে বিষয়টি নিয়ে এই ঘটনাগুলো সূত্রপাত, সেটি দুটো ইস্যু ছিল। একটি ছিল বেতন বৃদ্ধি কত আমি ঠিক সেটা জানি না। আরেকটি ছিল সান্ধ্যকালীন কোর্স বন্ধ করে দেওয়া। হ্যাঁ, তো বেতন বৃদ্ধি, আমার অতীত অভিজ্ঞতা, আমার এখন শিক্ষকতা জীবনে 41 বছর চলছে, কদিন পরে 41 বছরও পার হয়ে যাবে। দেখেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম আমার বেতন ছিল 12 টাকা। তো সেই 12 টাকা এখন কত হয়েছে আমি ঠিক জানি না, তবে খুব বেশি হয়েছে বলে আমার মনে হয় না, হয়তো 15-20 টাকা হবে, 21 টাকা হবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা চেষ্টা করেছি 1 টাকা 2 টাকা ভাড়া। স্যার, আমার প্রশ্ন আন্দোলনের বিষয়টি নিয়ে। এখন যখন আমি আসছি যখন এরকম আন্দোলন একটি হয়, দেখা যায় প্রথম এটা শান্তিপূর্ণ থাকে, তারপরে এটা এখানে অশান্তি সৃষ্টি হয়। অশান্তি সৃষ্টি করলে আমরা পুলিশ ডাকতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডাকতে বাধ্য হই, বা সরকার থেকে এটা আসে। এখন যেটা আপনি তুললেন যে ছাত্রলীগ সেখানে যোগ দিয়েছে, ছাত্রলীগে পুলিশের পক্ষ হয়ে বা পুলিশ ছাত্রলীগের পক্ষ হয়ে তার একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমি মনে করি পুরো জিনিসটা একটা অনভিপ্রেত, কারণ এখানে ছাত্রলীগের কোনো ভূমিকা নেই। ছাত্রলীগ আর 10টি ছাত্র সংগঠনের মধ্যে একটি ছাত্র সংগঠন, তারা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে এই বিষয়টি ছেড়ে দেওয়া উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষের উপর। আপনি জানেন যে আমি ছাত্রলীগ নিয়ে একবার একটি পত্রিকায় লিখে আমি আমার পূর্বতম কর্মক্ষেত্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল আমাকে। সুতরাং আমি ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন বা ছাত্র দল বা কেউ, সবাই আমার ছাত্র, কিন্তু কেউ আমার শত্রু না। আমি যখনই ছাত্রদের সম্পর্কে কোনো একটা কথা বলি, সেটা তাদের অপছন্দ হতে পারে, কিন্তু আমি তাদের মঙ্গলের জন্যই বলি, একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে তাদের মঙ্গলের জন্যই বলি। তাদের সেটা পছন্দ না হলে সেটা তারা প্রতিবাদ অবশ্যই করতে পারে। আমরা স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমজাদ হোসেনের সাথে কথা বলি। স্যার, আপনি একটু আমাদেরকে বলবেন যে আজকের এই অবস্থা সৃষ্টি হওয়ার পরেই আমরা দেখলাম যে বর্ধিত বেতন ভাতা প্রত্যাহার করা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি কেন স্যার? আপনারা কি বিশ্ববিদ্যালয় প্রশাসনে, আপনারা যারা আছেন, আপনি সিন্ডিকেট সদস্য, আপনারা নিজেদের উপর দায় কতটা আপনি মনে করেন আজকের অবস্থা হওয়ার জন্য? অধ্যাপক আমজাদ হোসেন।
না, যে বিষয়টা এখানে আনা হয়েছে যে ছাত্র বেতন বৃদ্ধি করা হয়েছে, প্রকৃতপক্ষে ছাত্র বেতন কিন্তু বৃদ্ধি করা হয়নি। এখানে নন কলেজিয়েট ফিটা বাড়ানো হয়েছে, তাছাড়া করা হয়েছে যে মান উন্নয়ন ফিটা বাড়ানো হয়েছে এবং সার্টিফিকেট উত্তোলন ফিটা বাড়ানো হয়েছে। সরাসরি ছাত্রদের বেতন বৃদ্ধি করা হয়েছে এই কথা ঠিক নয়। আর যখন এগুলোকে বাড়ানো হয়েছিল আমাদের ইউজিসি থেকে নির্দেশনা আছে যে ইন্টারনাল রিসোর্স মোবিলাইজ করতে হবে। তো আমরা সেই পর্যায়ে যাইনি। আমরা শুধুমাত্র ছাত্রদের কিভাবে কল্যাণ করা যায়, অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা পরীক্ষা স্যার, দিতে দিতে খাতা আপনারা কেটে চলে কত আসে। বাড়িয়েছিলেন অনেক স্যার? সময় অনেক স্টুডেন্ট অধ্যাপক আমজাদ হোসেন, আপনারা ফিটা কত বাড়িয়েছিলেন? না, যে ফিগুলো ছিল তা দ্বিগুণ বাড়িয়েছিলাম। যেটা 500 ছিল 1000 করেছিলাম, যেটা 400 ছিল 800 করে, এরকম। আমি এক্স্যাক্টলি ওই ফিগারটা মনে নাই, সিন্ডিকেটে অনেক আগে সিদ্ধান্ত স্যার, নেওয়া আপনি হয়েছিল। কি তবে এই ফির বাড়ানোটা পরিমাণ স্যার একটু আপনি বেশি কি হয়েছে। বাড়ানোটা যৌক্তিক মনে করেন স্যার? স্যার, যখন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তখন কি বাড়ানোটা যৌক্তিক মনে করেন স্যার? না, যখন সিন্ডিকেটের সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আমাদের মাথার মধ্যে ছিল যে ইউজিসির একটা নির্দেশনা রয়েছে। আর তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের সবসময় ছাত্রদের কল্যাণের কথা ভাবতে হয়। নন কলেজিয়েট ফিটাকে বাড়ানো, এটা আমি মনে করি যে একজন শিক্ষকের এখানে দায়িত্ব রয়েছে, একজন সিন্ডিকেটের দায়িত্ব রয়েছে। স্টুডেন্টরা যে কর্মকাণ্ডগুলো করে থাকে সেটা তাদের ক্ষতি করে চলেছে। আমি শিক্ষক হিসাবে মনে করি যে নন কলেজিয়েট ফিটা বাড়ানো অত্যন্ত যৌক্তিক। স্যার, এটা আরো একটা কমালেন বিষয় কেন? রয়েছে যেটা যে স্যার, এটা কমানো হলো কেন স্যার? বাড়ানো যৌক্তিক, বৃদ্ধিটা কমালেন কেন স্যার? যখন একটা না, বিশ্ববিদ্যালয় সবসময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ রাখতে চায়, শান্ত রাখতে চায়। এখন যে পর্যায়ে বিষয়টা চলে গেছিল সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত কমানো হয়েছিল। স্যার, এবং আপনাকে এখন স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনাকে ধন্যবাদ। মাস- আপনার কাছে আমরা আবার আসবো। আমি একটু নাইম ভাই আপনার কাছে আসতে চাইতে। স্যার নাইম ভাই, আপনি খেয়াল করেছেন যে এই পর্যায়ে যাওয়ার পরেই আবার বর্ধিত ফিটা কমানো হয়েছে, কমানো হয়, সাধারণত এরকম একটা আন্দোলন লাগে, এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? খালেদ, আমি মনে করি যে আমরা যে বিষয়ের ছাত্র ছিলাম, ওই বিষয়ের ছাত্র হিসেবে আমার যেটা মনে হয় যে আমরা আমাদের পূর্বতন অভিজ্ঞতা আছে। কিন্তু এই যে সান্ধ্য কোর্স চালনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঝামেলার মুখোমুখি হয়েছিল, পরে এটা করা যায়নি, এখন সীমিত ক্ষেত্রে বিভিন্ন জায়গায় করা হচ্ছে। আমার মনে হয় যে এইগুলি পরিকল্পনাটা তৈরি করা বা যে কোনো একটা উদ্যোগ নেওয়ার আগেই ছাত্র নেতৃবৃন্দের সাথে এগুলি একটা, মানে যেহেতু আমরা জানি যে এরকম একটা প্রতিক্রিয়া হবে, আলাপ আলোচনাগুলি আগে হয় না। আলাপ আলোচনার প্রশ্নটা আসে কখন? যখন কর্মসূচি একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, মানে প্রায় আগুন লেগে যাওয়ার মতো অবস্থা, বা আগুন লেগে যাওয়ার পরে আলোচনার প্রস্তাব আসে, তখন আর আলোচনাটা পরস্পরের ইগো এবং নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া, অনেক রকম স্বার্থ এখানে জড়িয়ে যায়, মানে একটু ঘোলাটে হয়ে যায় জায়গাটা, তখন আর আসলে কোনো সুস্থ আলাপ আলোচনার জায়গা থাকে না। আপনি যদি একটু বিশ্লেষণ করেন, আমি গতকাল অন্য একটি অনুষ্ঠানে সেখানকার ছাত্র নেতৃবৃন্দের সাথে টেলিভিশন টকশোর সুবাদে কথা বলার সুযোগ হয়েছে। তারা ওই কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশনের বিরোধিতার এটা তাদের একটা প্রধান যুক্তি, যে সন্ধ্যায় যদি কোর্স চালু হয় এটাতে অতি মুনাফা করবে বিশ্ববিদ্যালয় ইত্যাদি। তারা চায় না যে শিক্ষা কমার্শিয়াল বিষয়তে পরিণত হোক। এখন এইগুলি তো ধরেন আমাদের রাজনীতিতে দীর্ঘদিন যাবতই আমরা এই কনসেপ্টগুলির সাথে এক ধরনের কারো কারোর জন্য কনফ্রন্টেশন, কারো কারোর জন্য আমরা এই বিশ্বাসেই বড় হয়েছি। আমার মনে হয় মূলতই যে কোনো পরিবর্তনের আগে আলাপ আলোচনা, আগে তাদের মনস্তত্ত্ব বুঝে নেওয়া এবং সহনশীলতার সাথে ধাপে ধাপে অল্প অল্প করে জিনিসগুলির এক ধরনের পরিবর্তন করা যেত। একবারে, যেমন ধরেন একবারে এটা দ্বিগুণ করা, 500টা যখন 1000 হয়, এটা একটু চোখেও পড়ে জিনিসগুলি। কিন্তু ধরেন এটা যদি প্রতি বছর 10% করে বৃদ্ধিটা করা হতো, আলাপ আলোচনা করা হতো, আমি জানি না, হয়তো পরিস্থিতির ভিন্ন রকম হতে পারতো। আরেকটা ব্যাপার হয়, একটা গোটা বিশ্ববিদ্যালয়ের একটা কনসেপচুয়াল চেঞ্জ করে ফেলা হয়। এটা যদি লোকালি করা হয়, ধরেন একটা ডিপার্টমেন্ট তার নিজস্ব একটা প্রসেসের মধ্যে আলাপ আলোচনা করে করলো। আমি ক্লারিফিকেশনের জন্য একটা কথা বলি স্যার, নাইমুল যেটা বললেও আসলে উনি সিন্ডিকেট সদস্য বলেছেন নন কলেজিয়েট ফিটা কিন্তু সকলের বেলায় প্রযোজ্য না। যাকে নন কলেজিয়েট ঘোষণা করা হবে অনেকে বুঝবে না, আমি সেই জন্যই বলছি, যার নির্দিষ্ট পরিমাণের ক্লাস অ্যাটেন্ডেন্স নাই, ক্লাসে উপস্থিত নাই, শুধু সেই ওই ফিটা দিবে।
এটা যে আম সব ছাত্র দিবে তা কিন্তু না, ও, যে আচ্ছা। আমি ওটার কথা বললাম। আচ্ছা, না, এটা কিন্তু শুধু নন কলেজিয়েট না, উনি বলেছেন 2-3টা যে বিষয় আছে। বিষয় কিন্তু যেমন নন কলেজের certificate ফিজে তোলা। আছে, তারপরে যে সার্টিফিকেট তোলা আছে, তারপরে সান্ধ্য না, এখন ওটা ধরেন পরের যে কথা। নন কলেজিয়েট না, আমি আবার বলি যে নন কলেজিয়েট স্টুডেন্ট, এখন আপনার ব্যাখ্যাতে আমার আলোচনাটা আরো সুবিধা হলো যে ওই ছেলেটা ক্লাসে রেগুলার না, তাহলে আমি ধরে নিতে পারি তার সে রাজনীতিতে সক্রিয় বেশি বা অন্যান্য কাজে আর সক্রিয় বেশি। সার্টিফিকেট ফি এখন কিন্তু একবারই এই দিবে সে। এই ছেলেটার ফি বাড়ানো তো সবচেয়ে বেশি রিস্কি, কারণ এটা যদি আলাপ আলোচনা করে না হয়, তার তো নয়েজ ক্রিয়েট করার, আন্দোলন তৈরি করার শক্তি সামর্থ্য বেশি। নাইম ভাই, আমরা একটু ডক্টর পিয়াস করিমকে শুনি যে নাইম ভাই যে বিষয়টা অবতারণা করলেন যে এটা ধীরে ধীরে করা যেত বা আলাপ আলোচনা ভিত্তিতে করা যেত, আপনার কি মতামত? না, আমি আন্দোলনের যৌক্তিকতা থাকা না থাকা নিয়ে তর্কে যাচ্ছি না, আমি সমস্তগুলো ইন্টারনাল ডায়নামিকে জানি না, কিন্তু ওই যে যেটা হয় যে এই ব্যাপারে তো দ্বিমতের অবকাশ নেই আর কি। যে যে পিএস, আপনি কি পাবলিক ইউনিভার্সিটিতে টিচিং করেছেন? না, আমি পাবলিক টিচিং করিনি। আচ্ছা। করিনি। এবং 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 ওই ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই যে আলোচনাটা আগে হলে অনেকগুলো ঝামেলা এড়ানো যায়। কেন ফি বাড়ানো হচ্ছে আবার কেন কমানো হলো সে নির্ভর করছে ওই ক্ষমতার সমীকরণ, আন্দোলনের ক্ষমতা কতদূর, কর্তৃপক্ষ কতটা সমঝোতা করতে চান কি না চান। কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দেন খালেদ, আপনি যে মান্নান ভাইয়ের কাছে যে প্রশ্ন তুলেছিলেন আমি যদি একটু অ্যাড্রেস করতে পারি। আপনি বলছেন 3টা প্রশ্ন রেখেছেন, 3টা অপশন। কেন ছাত্রলীগ সংশ্লিষ্ট, তারা কি পুলিশকে যথেষ্ট মনে করছে না? 2, তারা কি নিজেদেরকে পুলিশের বিকল্প মনে করছে? কিংবা সরকার তাদেরকে সামলাতে পারছেন, সরকারি দল সামলাতে পারছে না। মানে এটা দল যদি আওয়ামী লীগ হয় আর ছাত্রসংঘ ছাত্রলীগ হয়, একই ঘটনা। আমরা দল যদি বিএনপি হয় এবং সংযোজিত ছাত্র দল হয়, একই কথা বলা যেতে পারে। মানে আমার তো আওয়ামী লীগের সমালোচনা বলে সুনাম দুর্নাম যাই বলে আছে, কিন্তু এই ঘটনাটা বিএনপির সময়ও ঘটতো, একই রকম ভাবে ঘটতো। এবং এই আপনি যে 3টা অপশনের 3টেই সত্যি। একটা হচ্ছে যে এই ছাত্র সংগঠনগুলো যখন যে ক্ষমতা থাকে, তারা মনে করে যে পুলিশ একা সামলানো যথেষ্ট না, তাদের মাসলটা এখানে প্রয়োজন। তারা নিজেদেরকে বিকল্প ভাবতে শুরু করে, এবং বিকল্প যে তারা ভাবে তার কতগুলো বস্তুগত ভিত্তি থাকে, তাদের পেছনে তাদের সাহস জোগানোর জন্য, ক্ষমতা জোগানোর জন্য লোক থাকে। অ্যান্ড থার্ডলি, আসলেই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠনকে সামলাতে পারে না। সামলাতে পারতে হলে 2টো জিনিস লাগতো। একটা হচ্ছে আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন। যদি আমরা মতাদর্শগতভাবে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারতাম, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি। আর এই এই রাজনৈতিক গুণগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল রাজনৈতিক দলের সঙ্গে ছাত্র সংগঠনের সম্পর্কের একটা পুনর্বিন্যাস, সেটা যদি হতো। এই দুটি কোনটাই আজকে মূলধারা রাজনীতি হচ্ছে না। আমার কাছে মনে হয় ওইটা হচ্ছে গোড়ার সংকটের জায়গাটা। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার প্রফেসর আমজাদ হোসেনের কাছে আসি। প্রফেসর আমজাদ হোসেন, নন কলেজিয়েট ফিটার বৃদ্ধির ক্ষেত্রে বা সার্টিফিকেট তোলার ক্ষেত্রে আমরা বারবার দেখছি যে স্যার ছাত্র ছাত্রীরা আপনাদের কথা শুনছে না, মানে শিক্ষকদের কথা শুনছে না। এই কারণটা কি স্যার, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি রাজনৈতিক ব্যাখ্যা আছে এটার কোনো, নাকি স্যার আপনার শিক্ষক হিসেবে আপনারা ব্যর্থ? নন কলেজিয়েট মানে তারা আসলে ক্লাস কম করতেছে, তারপরে তারা আন্দোলন করতেছে, ভাঙচুর করতেছে, এটার কারণটা কি স্যার একটু বলবেন প্রফেসর আমজাদ হোসেন? এই প্রশ্নের ব্যাখ্যাটা সরাসরি দেওয়াটা একটু মুশকিল, কারণ আপনারা সবাই জানেন, দেশবাসী জানে স্টুডেন্টরা কোন পর্যায়ে চলে গেছে। একটু আগে আপনি বললেন যে ছাত্র সংগঠনের নেতাদের ভূমিকাটা কথা তুলে ধরলেন। এখন আমরা দেখেছি বিভিন্ন সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টরা, শিক্ষকরা একটা পলিটিক্যাল সম্পর্ক তৈরি করে ফেলে। এটাকে কখনোই ফেলে দেওয়া যায় না, এর বাস্তবতা অবশ্যই রয়েছে। এই জন্য অনেক সময় আমরা স্টুডেন্টদেরকে সরাসরি শিক্ষকরা, যেটা আপনি বললেন, শিক্ষক ক্যাপাসিটিতে স্টুডেন্টদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। আপনারা সবাই জানেন যে বিশ্ববিদ্যালয়ে পুরোপুরিভাবে বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন কালারে তারা পরিণত হয়েছে, আইডিওলজিক্যাল কালারে। তো সেগুলোকে কখনোই আমরা ইগনোর করতে পারি না, বাস্তবতা কিন্তু সেখানেই। সুতরাং আমাদেরকে সেই বিষয়গুলো ব্যাপক আকারে ভাবতে হবে। স্যার, আপনাকে ধন্যবাদ। তাছাড়া আজকে যে বিষয়টা এখানে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে, শুধু জি স্যার আপনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব যে বিষয়টা এখানে, আমি আর একটু বলি, আপনাকে সুযোগ দিন। যেমন যে বিষয়টা এখানে আসছে, শুধুমাত্র যে টিউশন ফি বাড়ানো নিয়ে যে তাদের দাবি ছিল তা নয়, কিন্তু সেখানে তারা সান্ধ্যকালীন MBA অথবা সান্ধ্যকালীন মাস্টার্স ডিগ্রি, যেটা অতি সম্প্রতি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই বিষয় নিয়ে তারা আন্দোলন করছে। আপনারা জানেন, একটু আগে আপনিও বলেছেন যে যে ফিগুলো বাড়ানো হয়েছে সেগুলো গতকাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপরেও কেন তারা আজকে আন্দোলনে আসছে? আন্দোলনে আসার নিঃসন্দেহে অন্য কোনো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে ইভিনিং MBA, একটু আগে আমি UGC চেয়ারম্যান সাহেবের কথা শুনে আসলাম, ইভিনিং MBA শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, এটা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং সর্বশেষ জেনারেশন বিশ্ববিদ্যালয় হাদি দানেশেও ইভিনিং MBA রয়েছে। এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের থেকে টিউশন ফি অনেক
বেশি। স্যার আমরা আসলে তারপরেও কেন স্টুডেন্ট এখানে আন্দোলন স্যার করছে? আপনাকে ধন্যবাদ, এবং আপনি এই আপনি এই আমাদের- বিষয়গুলি তুলে ধরেছেন। আমি একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে নাইম ভাই, মান্নান স্যার আপনাদের দুইজনের কাছেই জানতে চাইবো এবং ডক্টর পেশ করিম আপনার কাছে জানতে চাইবো যে এই যে শিক্ষকদের রঙের কথা বললেন, শিক্ষকদের রং, তারপর আমরা রাজনৈতিক রঙের মধ্যে চলে যাবো আর কি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় রাজনীতিতে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকে বাংলাদেশে। নাইম ভাই, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমজাদ হোসেন যেটি বলছিলেন যে শিক্ষকদের বিভিন্ন রং বা অন্য কোনো কারণে, রাজনৈতিক কারণে আসলে ছাত্রদের উপর সেই ধরনের নিয়ন্ত্রণ, শিক্ষক সুলভ নিয়ন্ত্রণ আর নাই, এইটা সম্পর্কে আপনি আর উনি আরো বলেছেন, কিন্তু উনি বলেছেন যে এই রংটা ছাত্র শিক্ষকের মধ্যে একটা নেক্সাসের মতো তৈরি করেছে। উনি সব নেক্সাস ব্যবহার করেন নাই, আমি মনে হয় শব্দটা ভুলে গেছি, উনি এটাই মিন করেছেন। এবং এর ফলে তাকে, তিনি এইটার গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়, তারা এটা সহজভাবে নিতে পারেন না। এখন এইটা তো দীর্ঘদিন আমরা বিভিন্ন উপলক্ষে এগুলি আলোচনা করেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি, শিক্ষকদের নিয়োগ, সমস্ত কিছুই কিভাবে ওই যে রঙের খেলায় পরিণত হয়েছে। এটা তো যোগ্যতার খেলার চাইতে রঙের খেলা, এবং এই জিনিসটার সমাধান বাংলাদেশে অদূর ভবিষ্যতে আমরা দেখি না, কিন্তু আমরা আলোচনা করতে পারি যে আমাদের বিচার ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় এই রঙের। আমি একাডেমিক ইন্টারেস্টে একটা প্রশ্ন করি, যেটা আমি মান্নান স্যারকে আসলে করব, যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকরাও কেন এই রঙের মধ্যে জড়ান? ধরেন মান্নান স্যার উপাচার্য হবেন, এইটা কি তার লক্ষ্যের মধ্যে থাকে, নাকি তিনি একটি রঙের অনুসারী বলে তাকে উপাচার্য করা হয়? আপনার কাছে কি মনে হয় মান্নান স্যারের কি লক্ষ্য থাকে উপাচার্য হওয়ার ক্ষেত্রে? মানে ওই উপাচার্য হওয়ার কিংবা আরো অন্য কোনো পজিশন পাওয়ার লক্ষ্য নিয়েই তো রাজনীতিটা করা হয়। রাজনীতিটার আর কোনো অন্য সুবিধা নাই তো, এটা এই বেনিফিট গুলি হয়। এখন আবার বলি, এটা কিন্তু এখন আজকাল কিন্তু বেড়েছে, এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া বা আরো অন্যান্য উপ উপাচার্য হওয়া নয়, রাষ্ট্রদূত হওয়া থেকে শুরু করে নানান রকম আছে কিন্তু, মানে কে ইউজিসি বিভিন্ন পেশাদার সংগঠনগুলোতে সব জায়গার কথাই বলছি। তো এই যে সুযোগ সুবিধার যে পাওয়ার চেষ্টা, এইটা থেকেই মূলত এটা হয়েছে, আর কোনো কারণ নেই। স্যার আপনার যেটা আমি বলছিলাম যে এই যে আপনি যে ডেভেলপমেন্টের কথা বললেন, স্যার এটার 15 থেকে 20 বছরের মধ্যে আমি শিক্ষক সমিতির 2বার নির্বাচিত সভাপতি ছিলাম, 2বার সাধারণ সম্পাদক ছিলাম। আমরা যেই প্যানেলে নির্বাচন করতাম তারও একটি রং ছিল, সেই রংটা ছিল মূলত ভোটারদের সুবিধার জন্য বা আমাদের সুবিধার জন্য, যেটাই বলি না, কিন্তু সেটি কখনো ওই ছাত্রদের এখানে সম্পৃক্ততা কখনো ছিল না। এটা হচ্ছে শিক্ষকরা নির্বাচন করবে, আমরা একটা প্যানেল দিলাম, বললাম যে আমরা এটা সবুজ প্যানেল বা আমরা এটা নীল প্যানেল, আরেকজন বললো যে আমরা এটা সাদা প্যানেল বা আমরা এটা অন্য প্যানেল। এটা হচ্ছে চেনার জন্য। হ্যাঁ, সুতরাং এই রংটা এসছে এবং পরবর্তীকালে এটার সাথে আবার রাজনৈতিক দলের বা আদর্শের একটা সম্পৃক্ততা এটা সৃষ্টি হলো, অদ্দূরে ঠিক ছিল। কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে, এই মুহূর্তে আমাকে আপনি একদম মানে অবজেক্টিভলি চিন্তা করতে বলেন, কথা বলতে বলেন, আমি বললাম যে দুর্ভাগ্যবশত কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে থেকে কয়েকজন বা কিছু ব্যক্তিরা, কিছু আমার সহকর্মীরা ছাত্রদেরকে এটার সাথে, তাদের রাজনীতির সাথে সম্পৃক্ত করে ফেলছে। এটি কিন্তু মারাত্মক, এটা কিন্তু আত্মঘাতী। হ্যাঁ, এটিকে বন্ধ করতে হবে। এবং এটা কেন করছে তারা মনে করছে, সেটা ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। আমি যদি অমুক ছাত্রনেতার সাথে লাইন দেই, তাহলে আমি অমুক পদটা পেতে পারি। আমি আপনার সাথে একটু ডিফারেন্সের কথা বলে রাখি। আপনি কি আপনার সুবিধা মতো এইটুকু বললেন যে ওই যে দলীয় আদর্শের নৈকট্যটা হয়ে গেল ততদূর পর্যন্ত ঠিক আছে। আমি কিন্তু মনে করি ওইটুকু যখন হলো, এটা অবধারিত হয়ে গেল যে ওই একই আদর্শের ছাত্র সংগঠনকে আপনি অ্যাকোমোডেট করতেই হবে। না, কারণ আপনি তো দলের দিকে চলে গেলেন। আমি যখন ছিলাম করি নাই। না, এটা আপনি করেন নাই, হয়তো একটা এখন হচ্ছে এটাও কিন্তু আমি এটা জেনারেলাইজ logically করব না, অবধারিত বলছি। এটা জেনারেলাইজ করব কারণ না। যেহেতু দলে কেন চলে করছে, গেলেন এখন আমি যদি চাই যে আমি অমুক পদে যেতে চাই, আমি সহজে যেতে পারবো না। আমি অমুক ছাত্রটাকে, আমি ভুলভাবে হয়তো মনে করতে পারি, অমুক ছাত্র বা অমুক ছাত্র সংগঠনকে ব্যবহার করলে আমার এই পদটি পাওয়ার বা এই জায়গাটিতে যাওয়ার আমার সুবিধা হবে।
অনেক সময় এই কারণে করা হয়, এটা হয়তো ভুলভাবে সম্পূর্ণভাবে করা হয়। ডক্টর পিয়াস করিম, আপনি পড়েছেন সরকারি বিশ্ববিদ্যালয়ে, পড়াচ্ছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এই রং ছাত্র এই প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? না, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আমি সরকারি বিশ্ববিদ্যালয়ে কখনো পড়াইনি, মানে দীর্ঘদিন বাইরে ছিলাম, আসার পর থেকে এই বয়সে আর সরকারি বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগও ছিল না, ফলে আমি ঠিক ডিরেক্টলি কানেক্ট করতে পারছি না হয়তো, কিন্তু নাগরিক হিসেবে তো দেখছি অবশ্যই। এবং প্রত্যক্ষভাবে দেখছি, পরোক্ষভাবে দেখছি। না, আমি খুব গর্বিত যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটির প্রোডাক্ট, এবং আমি বিশ্বাস করি যে যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়াই, বাংলাদেশের উচ্চশিক্ষার নেতৃত্ব দিতে হবে পাবলিক ইউনিভার্সিটিগুলোতেই। আমি পাবলিক সেক্টর অফ এডুকেশনের ব্যাপারে প্রচুর আগ্রহী এবং আমার একটা কমিটমেন্ট আছে ওখানে। কিন্তু ওই রাজনীতির কথা যেটা আসলো, শিক্ষক তো সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যক্তি, তার থেকে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, মান্নান ভাই একটা মতাদর্শ আছে, আমার একটা আছে, নাইম সাংবাদিক সম্পাদক হিসেবে আছে, কিন্তু এই মতাদর্শটা আমি কিভাবে ব্যবহার করব, আমি আমার ছাত্রদেরকে প্রভাবিত করার চেষ্টা করব কিনা, আমার ক্লাসরুমের শিক্ষায় কিংবা ক্লাসরুমের বাইরে আমার দলীয় মতাদর্শ কি আমার ব্যবহারকে প্রভাবিত করবে, আমি কি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করব, সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু নাইম ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলছিলেন যে আপনি যখন অতটুকু একাত্ম হওয়ার কথা বললেন, তত তত তারপরের বাকি পথটা আপনি গড়গড়াই চলে যাবেন, এটা অবধারিত হয়ে যাবে। ঠিক অবধারিত অবধারিত আমি বলবো না, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়তে যেই প্রক্রিয়াটা চালু আছে তাতে হয়তো কেউ বেশি দিন এটা রেসিস্ট করতে পারে না। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই কথাটা বলতে পারছি কারণ আমার ওখানে সুযোগটা নেই, আমি চাইলেও কোনো ছাত্র সংগঠনই নেই, আমি প্রভাবিত করতে পারবো না। কিন্তু আমি ভাবতে ভালোবাসি, কোনো নাইভলি ভাবতে করছি যে আমার যদি কোনো সুবিধা থাকতো আমি এটা করতাম না, এটা ভাবতে ভালোবাসছি। আমি পরীক্ষিত হইনি আসলে করতে, কতটা রেসিস্ট করতে পারতাম। আমি ছোট্ট একটু, খুব অপ্রাসঙ্গিক হবে না বোধহয় যদি বলি যে আমি ক্লাসরুমে যেটা করি আর কি, আমি ক্লাসরুমে বলি যে তোমার টার্ম পেপার হোক, তোমার পরীক্ষা হোক, আমার মতের সঙ্গে একমত হওয়ার জন্য কেউ কোনোদিন রিওয়ার্ডেড হয় না, আমার মতের সঙ্গে দ্বিমত পোষণ করার জন্য কোনোদিন পেনালাইজড হয় না। তুমি যদি পলিটিক্যাল আইডিওলজি এতে বিশ্বাস করো এবং আমি যদি বিশ্বাস করি, ইট ডাজেন্ট ম্যাটার। আমি চাই যে বাই দ্য এন্ড অফ দ্য ক্লাস ইউ বিকাম এ বেটার ইনফর্মড আইডিওলজি এ পারসন। ওইটা জি, বলেন। আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেহেতু মেকানিজমটা ডিফারেন্ট, স্ট্রাকচার ডিফারেন্ট, আমার যেটা করা অনেক সুবিধা। আমি সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করলে এই স্বাতন্ত্র্যটা আমি বজায় রাখতে পারতাম কিনা সেটা আমি জানি না, আমি পরীক্ষিত হইনি আর কিছু ব্যাপারে। প্রফেসর আমজাদ হোসেনের কাছে জানতে চাইবো যে স্যার, আপনি বিরতির আগে একটি বিষয় বলতে শুরু করেছিলেন যে ছাত্র এবং শিক্ষকদের সম্পর্কে, যেটি নিয়ে আমরা তখন আলোচনা করলাম। স্যার, আপনার যদি আর কোনো কিছু যোগ করার থাকে এই প্রসঙ্গে, প্রফেসর আমজাদ হোসেন। শুধুমাত্র এই ফিসগুলো বৃদ্ধি নিয়ে এই আন্দোলন নয়, এর সঙ্গে আরও রয়েছে ইভিনিং এমবিএ নিয়ে। তো ইভিনিং এমবিএ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদে শুরু হয়েছে 2008 সালের জুলাই থেকে। আজকে 6 বছর পরে তারা এসে দাবি করছে ইভিনিং এমবিএ বন্ধ করতে হবে। এটা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডি, যেটা এসি এবং সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত। এরকম কোনো প্রোগ্রাম 6 বছর পরে সে বাতিল করার কোনো সুযোগই নাই। স্টুডেন্টরা জানা সত্ত্বেও তারা এটা বিষয়ে তারা ইনক্লুড করেছে। সুতরাং এখানে এই বিষয়টা নয়, ওই ভিন্ন কোনো বিষয় এখানে রয়েছে বলে আমি অন্তত মনে করি। এবং আজকে যে সিন্ডিকেট মিটিং হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, যে ঘটনাগুলো আজকে ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, এগুলা তদন্ত করার জন্য পরিপূর্ণভাবে একটা পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। এই কমিটি তদন্তের রিপোর্ট পেশ করবে। আমরা সিন্ডিকেটে স্ট্রংলি বিচার বিভাগের তদন্ত কমিটি দাবি করেছি। আশা করি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের সঙ্গে একমত হয়েছেন। হয়তোবা সিদ্ধান্তটা পরবর্তী মিটিংয়ে আসবে। তবে আমাদের তদন্ত কমিটি রিপোর্টের পর যদি সিন্ডিকেট মনে করে যে রিপোর্টটা কিছুটা হলেও প্রকৃত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, তখন আমরা হয়তোবা স্ট্রংলি বিচার বিভাগের তদন্ত কমিটি দাবি করব। প্রফেসর আমজাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জি, করতে চাই। জি, জি। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের ধারণা হচ্ছে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি 24 ঘন্টা চলবে, সপ্তাহে 7 দিন চলবে, বছরে 365 দিন চলবে। এখানে সকাল বিকাল রাত বলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সুতরাং দিনে যেরকম চলবে সন্ধ্যায়ও সেরকম চলবে। এখন এটি আমার কথার সাথে আমার ছাত্র ভাইরা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু বাংলাদেশে অনেক লোক আছে, অনেক ব্যক্তি আছে যারা দিনে চাকরি করেন, সে ওই ব্যক্তিটি সন্ধ্যায় একটা লেখাপড়ার সুযোগ থাকতে হবে, সে সবসময় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ, জার্নালিজম, তারপরে এরকম অনেক বিভাগ ছিল, সবসময় লাইব্রেরি সায়েন্স বিকেলে লেখাপড়া করানো হতো। সুতরাং আমরা লেখাপড়াটা দিনে আমি ধরেন দিনেও পড়াই, রাত্রেও পড়াই, এমন না যে আমি একটু দিনে বেশি কম পড়ালাম, রাত্রে বেশি পড়ালাম, সেটা কোনো শিক্ষক করতে পারবে না। কিন্তু রাত্রে, দিন, দুপুর, এটা কোনো ব্যাপার না। বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা 24 আওয়ার অন থাকবে। যে যখন পড়াতে চায়, যে যখন পড়তে চায়, সেই সুযোগটা তাকে
ওই বিশ্ববিদ্যালয় দিতে, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে আর আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় হতে পারে বা মায়ানমার একটা স্যার বিশ্ববিদ্যালয়। ইভিনিং এমবিএ এর সাথে তাহলে যে শিক্ষার পণ্যকরণ বা ওরকম বাণিজ্যিকরণ এগুলির সাথে আমি একেবারেই কিন্তু আমাদের শিক্ষকরা সময়মতো রেজাল্ট দিতে পারে না, পরীক্ষার খাতা দিতে পারে না, প্রশ্ন করতে পারে না, সেটা হচ্ছে ভিন্ন সমস্যা। দ্যাট ইজ আ টোটালি আ ডিফারেন্ট প্রবলেম। কিন্তু এই সমস্যাটা তো প্রকট, সেই এই সমস্যাটা এই ভিন্ন সমস্যাটা কিন্তু পাবলিক পলিসিতে প্রকট। সেটা যে আমাদেরকে ইভিনিং এর প্রোগ্রামের জন্য হচ্ছে তা না, কিন্তু এটা তো হচ্ছে না 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 নাই বলে এখানে উনি তো খালি ইভিনিং এমবিএ এর কথা বলছেন। এখন কথার কথা, আমি আশা করি তো আমাকে ভুল বোঝেন না, বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, ফিজিক্স সেখানে যদি দেরি হয়, সেখানে তো ইভিনিং প্রোগ্রাম ছিল না, সেখানে কেন দেরি হচ্ছে না? সেটা সার্বিকভাবে দেরি হওয়ার কথা। স্যার আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়গুলি নিয়ে আরো জানতে চাইবো আপনাদের কাছে। যেমন আমার স্বাভাবিকভাবে মনে হয় আমি 1992 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি, আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হতে 1993 সাল হয়ে গেল। এইটাই বা কেন হলো? তারপর আমাদের পরীক্ষা, আমরা 1 বছর ধরে মাস্টার্স পরীক্ষা দিয়েছি। আমি আরো বলি, আমি মুক্তিযুদ্ধের সময় এমএ পরীক্ষার কথা ছিল, মুক্তিযুদ্ধের জন্য 1 বছর আমার পরীক্ষা হয়নি, সেটা আমি 1 বছর পরে যথাসময় দিয়েছি। এক বছরটা খালি আমি, আর মুক্তিযুদ্ধ তো এনাফ অনেক বড় গুরুত্বপূর্ণ ঘটনা। এইটা ইভিনিং এমবিএ করলে আরো বেশি ক্লাস করলে সেটা আরো বাড়বে কিনা, সমস্যাটা প্রকট হবে কিনা, সেটা আমরা জানবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। আমাদের স্টুডিওর অতিথিদের সঙ্গে কথা বলার আগে আমরা একটু কথা বলে নিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনের সঙ্গে। তৌহিদ আল হোসেন তুহিন, আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীদের উপর চড়াও হওয়ার ঘটনায় যে ছাত্রলীগকে দায়ী করা হলো, সেখানে আপনার নামও আমরা শুনতে পাচ্ছি যে আপনি সেখানে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন বা অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন কিনা সেটি আপনি আমাদেরকে একটু বলবেন জনাব তুহিন? জি, হ্যালো তুহিন, আপনি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণের সময় অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন, তাদেরকে আক্রমণ করার ক্ষেত্রে তাদের উপরে চড়াও হওয়ার জন্য? জি না, আসলে সাধারণ ছাত্রছাত্রী বলতে আপনারা কি বোঝাচ্ছেন? আমরা কি সাধারণ ছাত্রছাত্রী না? যে আপনার হাতে অস্ত্র ছিল? না, আমার হাতে অস্ত্র ছিল না। আপনি কার উপরে চড়াও হয়েছিলেন? আমি কারো উপরে চড়াও হইনি। আপনারা হয়তো জানেন আমি গত 22শে আগস্ট শিবিরের হাতে আহত হয়েছি এবং আমি এখনো পর্যন্ত ঠিকভাবে হাঁটতে পারি না। আমার ডান হাতের 2টা ফিঙ্গার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আজকে যারা ছাত্রলীগের যেসব সদস্যকে অস্ত্র হাতে দেখা দিয়ে গিয়েছে তাদের কাউকে আপনি চিনতে পেরেছেন? তারা কেউ আপনার সংগঠন করে? আজকে অস্ত্র হাতে অনেকের ছবি ছাপা হয়েছে, টেলিভিশনেও ছবি দেখা গিয়েছে। জনাব তুহিন, দেখুন, ছাত্রলীগ এই কাজের সঙ্গে জড়িত না। আমাদের সাংগঠনিক এমন কোনো ডিসিশন হয়নি যে আমরা সেখানে সাধারণ ছাত্রছাত্রী অথবা শিবিরের বিরুদ্ধে অ্যাকশনে যাব, এটা কারোর সাথে কোনো প্রকার সংঘর্ষে জড়াবো। যারা এই কাজটি করেছে তারা যদি কোনো দলীয় পরিচয় দিয়ে থাকে তাহলে সেটা তারা তাদের নিজের দায়িত্বে করেছে, এজন্য ছাত্রলীগ দায়ী না। আপনাদের ছাত্রলীগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই? না। জনাব তৌহিদুল হোসেন তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের স্টুডিওর গেস্টদের কাছে আসি। স্যার, আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে ইভিনিং এমবিএ হলে বা ইভিনিং কোনো প্রোগ্রাম চালু হলে সেটা শিক্ষকদের উপর প্রভাব বিস্তার করে কিনা, এই বিষয়ে কি স্যার আমি একটু ডক্টর পিয়াস করিমের মন্তব্য জানতে পারি? আপনার কাছে কি মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি যদি ব্যস্ত থাকে অন্য আরেকটা প্রোগ্রামে, যেটা সান্ধ্যকালীন বা বৈকালিক? না, সান্ধ্যকালীন প্রোগ্রামের সঙ্গে বাণিজ্যকরণের সম্পর্কটা আমি ঠিক আমার কাছে স্পষ্ট না আর কি, বিকজ আমি সিস্টেমটা জানি না বলে। যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা এতগুলো বেশি ক্লাস নিতে পারবো না। হ্যাঁ, তো ফলে আমি যদি একটা সান্ধ্যকালীন ক্লাস পড়াই তাহলে তো আমি দিনের বেলা একটা ক্লাস কম পড়াচ্ছি, ফলে তাতে তো আমার পড়ার ওভারঅল টাইমটা বেড়ে যাচ্ছে না কিংবা কমে যাচ্ছে না। ফলে তার সঙ্গে বাণিজ্যকরণ সম্পর্কে আমি জানি না। আমি জানি না প্রাইভেট ইউনিভার্সিটি ডিফারেন্টলি ওয়ার্কআউট করে কিনা। ফলে আমি ঠিক জানি না এর সঙ্গে বাণিজ্যকরণের সম্পর্কটা কি, হয়তো আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। আমার যেটা মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যখন কথা হয়েছিল যে একই শিক্ষক ওটা এডিশনাল পেমেন্ট পাবেন, এডিশনালি পড়াবেন, ওইখানে একটু পেটা হায়ার হবে। সুতরাং ন্যাচারালি এটা ধারণা আমাদেরও ছিল যে আসলে এটা অতিরিক্ত ক্লাস, অতিরিক্ত বেতন, ওই আপনার মতো না যে ম্যাক্সিমাম ক্লাসে এই হবে। এটা বোঝার ভুল হবে। জি না, মানে অতিরিক্ত বেতন আমাদেরও আছে, কিন্তু একই সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের কমিটমেন্ট ভাবে থাকে যে ইচ্ছা করলে। আপনারা দুজনের শিক্ষকের কথা বলছেন,
ওরা বাণিজ্যিকীকরণের কথা যেটি বলছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সম্ভবত 3-4টি ব্যাচ ইভিনিং এমবিএ পড়ছে। হ্যাঁ, আইবিএ তো অনেক আগে থেকেই পড়ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তো ইভিনিং এমবিএতে যারা পড়ে বা ইভিনিং কোর্সে, শুধু এমবিএতে না, তারা বেতন বেশি দেয়। কেন বেশি দেয়? ইভিনিং এমবিএ গুলো তে যারা পড়াতে আসেন, সবসময় যে ইউনিভার্সিটির শিক্ষকরা আসেন তা না, বাইরে থেকেও আসেন। এবং ডক্টর পিয়াস করিম যেটা বলছে সেটা 100% সত্য। আমার 3টা ক্লাস নেওয়ার কথা, আমি যদি ইভিনিং এ পড়াই, আমি দিনে 2টা নেই, সন্ধ্যায় 1টা নেই। এখন যে টিচারটি পাবলিক ইউনিভার্সিটিতে দিনেও পড়াচ্ছে এবং রাত্রেও পড়াচ্ছেন, তার অর্থ এই না সে দিনে 3টা নেবে আর রাত্রে 3টা নেবে, সেটা কিন্তু না। সে ক্লাস লোড মোটামুটি সমানই থাকবে, একটা বাড়তে পারে, বাড়লে তাকে একটু বাড়তি রেমুনারেশন বা অনারেরিয়াম দেওয়ার একটা ব্যবস্থা থাকতে পারে। কিন্তু ওরা বাণিজ্যিকীকরণ করার যেটা বলছে সেটা হচ্ছে এই ছাত্ররা যারা ইভিনিংয়ে পড়ছে তারা বেতন বেশি দিচ্ছে। হ্যাঁ, বেতন বেশি দেওয়ার অর্থ এই না যে তারা সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, তারা সুযোগ সুবিধা একই পাচ্ছে, একই বা কম পাচ্ছে, যেমন তারা তো অ্যাকোমোডেশন পায় না, হলে থাকতে পারে না, ট্রান্সপোর্ট ইউজ করতে পারে না। হ্যাঁ, তারা লাইব্রেরি একই ইউজ স্যার, করছে। আমি আপনার কাছে আসতে চাই যে নাইমের কাছে নাইমে, আপনি কি মনে করেন যে এতে শিক্ষকদের মানে সাধারণ যারা বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা করে পড়তে এসেছেন তাদের উপর একটু অন্যায় অবিচার করা হয় কিনা? না, আমি থিওরিটিক্যালি কিন্তু অন্যায় অবিচার হওয়ার কিছু নাই, মানে আইডিয়ালি যদি করা হতো, কিন্তু আমাদের সিচুয়েশন তো যেটা প্রিভেল করে সেটা আইডিয়াল না, যার ফলে এটা সন্দেহের অবকাশ থেকেই যায়। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, এখন থিওরিটিক্যালি আমাদের যে লাইব্রেরি ফ্যাসিলিটিস, আমাদের যে বইয়ের অপ্রতুলতা, সেখানে আরেক ব্যাচ ছাত্র বাড়লে এটা চাপ বাড়বে, এইভাবে সবাই এটা তাত্ত্বিক সমস্যা তৈরি করতে পারে। প্র্যাকটিক্যালি কি হতো, অধিকাংশ ক্ষেত্রে তো আমরা এটা ট্রাই করি নাই। আর আপনি যদি বলেন বাংলাদেশের মতো একটা মানে মানে রিসোর্স কনস্ট্রেন্টের দেশে একটা ফ্যাসিলিটিজের অপটিমাম ইউটিলাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সান্ধ্য কোর্সটা আমার কাছে যৌক্তিক মনে হয়। এটা কিন্তু এই জন্য যে আমি আরো কিছু মানুষকে এখানে পড়াশোনার সুযোগ দিতে পারছি। সো এইগুলি, যেমন আমাদের এখন কিন্তু সত্যি সত্যি একটা পাবলিক ইউনিভার্সিটিতে একজন মানুষ যে কাজে ঢুকে গেছে, চাকরিতে ঢুকে গেছে, সে একটা অতিরিক্ত লেখাপড়া করবে তার কেরিয়ারের ভালোর জন্য, এই সুযোগগুলি কিন্তু আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া তেমন নেই। সুতরাং এইটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। আমাদের মনে হয় আমাদের অন্য অনেকগুলি ক্ষেত্রে, ওই যে বললাম খাতা দেখার ক্ষেত্রে যে শিক্ষকদের দীর্ঘসূত্রিতা, মানে আমাদের ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, আমাদের ক্লাসগুলি যে অনিয়ম হয়, টিচাররা রেগুলার, অনেক টিচারের ব্যাপারেই অভিযোগ থাকে যে তারা নিয়মিত ক্লাস নেন না, প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে পড়ান বা অন্য এনজিওর কনসালটেন্সিতে ব্যস্ত থাকেন, এরকম ইত্যাকার এগুলি বেশ ক্লিশে হয়ে গেছে, প্রচুর অভিযোগ থাকে। তো এইরকম একটা সার্কামস্টেন্সেসে, বা অনেকে বিদেশে পড়াশোনা করতে গিয়ে যথাসময়ে ফেরেন না, দেরি করে ফেরেন বা ফেরেনই না, এই সমস্ত কিছুর প্রেক্ষাপটে যে কোনো কিছু নিয়ে ছাত্রদের মধ্যে সন্দেহ দেখা দিতে পারে। আমি একটু নাইমুলের কথার প্রসঙ্গটা বলি। উনি যে অপটিমাম ইউটিলাইজেশনের কথাটা বলছেন, সেই কথাটাই আমি বলছি। এটা বিশ্ববিদ্যালয় বলি আর কলেজ বলি, সেটা সকাল বিকাল সন্ধ্যার কোনো ব্যাপার না। আমাদের পাশের দেশ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যে স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় মোটামুটি রাত 10টা অবধি চলে। স্কুল, প্রত্যেকটা স্কুল, কারণ ওদের স্কুল বানাতে পারে না, 3টা শিফটে চলে। সকাল 7টায় 6:30 স্কুল শুরু হয়, রাত 7টা 8টা পর্যন্ত। এই পর্যায়ে আমি একটু ডক্টর পিয়াস করিম, আপনি কি একটু বলবেন যে নর্থ আমেরিকান দেশগুলিতে কি ইউনিভার্সিটিগুলির এরকম অপটিমাম ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়, যে সকাল মানে বিকেলে, রাত্রে বা যে কোনো সময়? মানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে, হ্যাঁ, আমরা তো সান্ধ্যকালীন কোর্স পড়াতে, আমি ব্যক্তিগতভাবে সান্ধ্যকালীন কোর্স পড়াতে খুব ভালোবাসি না, কিন্তু আমাকে পড়াতে হয়েছে বিভিন্ন সময়। আমাদের কতগুলো ক্লাস ছিল যেগুলো সোম বুধ শুক্র, কতগুলো ছিল মঙ্গল বৃহস্পতিবার, আর কতগুলো ছিল 6টা থেকে 9টা 3 ঘন্টার। ওইটা ইউনিভার্সিটি নিজের স্ক্যাজুয়াল মতো করে ঠিক করে নিয়েছিল, এবং এটা নিয়ে কখনো কাউকে আমি আপত্তি করতে শুনিনি আর কি। আবার নর্থ আমেরিকান সিস্টেমকে ডিফারেন্ট জিনিস, যেমন আমি ধরুন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে একটা সেমিস্টার থেকে একটা সেমিস্টারের গ্যাপটা হচ্ছে 2 সপ্তাহ। হ্যাঁ, ফলে আমি গ্রেড জমা দিতে ক্লান্তি কাটাতে কাটাতে একটা সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে। আমি যখন আমেরিকাতে পড়াতাম, আমরা পুরো বছর 6-7 মাস পড়াতাম, 3.5 মাস একটা সামার। ওখানে আমি সামার সেমিস্টার পড়লে বাড়তি টাকা না পড়লে কেউ কিছু করেনি। 1 মাস ক্রিসমাস ব্রেক, 1 সপ্তাহের স্প্রিং ব্রেক, 1 সপ্তাহ থ্যাঙ্কসগিভিং ব্রেক। ওই দিক থেকে কিন্তু আমাকে প্রচুর স্বাধীনতা দেওয়া হচ্ছে আমার নিজে রিসার্চ করার জন্য, আমার অন্য কাজ করার জন্য। আমাকে সারাক্ষণই ক্লাসরুমে লেগে থাকতে হচ্ছে না। ফলে ওই দিক থেকে
ব্যক্তি শিক্ষককে অনেক বেশি ফ্লেক্সিবিলিটির মধ্য দিয়ে যাওয়ার সুযোগ আছে, যেটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে গড়ে ওঠেনি এখনো আর কি। আচ্ছা, আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আরো কথা হবে আপনাদের সঙ্গে। বিরতি নিচ্ছি। ফিরলাম আজকের বাংলাদেশে। আমাদের একাধিক দর্শক জানিয়েছেন যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলায় যারা অংশগ্রহণ করতে দেখা গেছে, যেসব বেসামরিক লোককে পিস্তল হাতে দেখা গেছে, তাদের বেশিরভাগই ছাত্রলীগের, রাজশাহী ছাত্রলীগের হল শাখার বা কেন্দ্রীয় কর্মী বা নেতৃবৃন্দ। নাইম ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো একটি অন্য বিষয়, যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইনকিলাব আবার তার প্রকাশনা অব্যাহত রাখার সুযোগ পেল। একজন এজন্য সম্পাদক পত্রিকার সিনিয়র সাংবাদিকরা প্রধানমন্ত্রী তথা বর্তমান সরকারকে ধন্যবাদ দিয়েছেন। বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রথম কথা হলো যে তারা উপকৃত হয়েছেন, ধন্যবাদ দিয়েছেন, এটা তাদের একটা পারস্পরিক বিষয়। তবে আমাদের প্রতিক্রিয়া বরাবরই ছিল যে একটি অন্যায় রিপোর্ট, ভুল রিপোর্ট, মিথ্যা রিপোর্ট, এটার জন্য আসলে দায়ীকে আইনের আওতায় আনা উচিত। প্রতিষ্ঠানটা একেবারে বন্ধ করে দেওয়াটা আমার কাছে সঠিক মনে হয় না। কিন্তু আমি আবার এটা মনে করি যে যদি একটা রিপোর্ট সত্যি সত্যি দেখা যায় কেউ উদ্দেশ্যমূলকভাবে জেনে শুনে বুঝে একটা মিথ্যা ভিত্তিহীন খবর ছাপে, তাতে যদি ইমপ্লিকেশন আরো বেশি থাকার, যে অন্য একটা দেশের সাথে সম্পর্ক বা কোনো একজন সুনাগরিকের বা যে কোনো নাগরিকের নিরাপত্তা হানি হয় কিংবা তার সম্মান হানি হয়, এ ধরনের বিষয়ে অবশ্যই মিডিয়ার একটা রেসপন্সিবিলিটির দিক আছে। কিন্তু সেটা প্রতিষ্ঠানকে বন্ধ না করে দিয়ে ব্যক্তিকে ট্রায়ালের আওতায় আনা, এবং সেটার জন্য ওই যে তদন্ত মামলা এগুলি হতে পারে। আমি সাংবাদিকতার ছাত্র হিসেবেও বুঝি যে এটা সম্ভবত আমাদের শিক্ষাও সেটাই বলে, এটাই সেরকম ব্যবস্থা হওয়া উচিত। সুতরাং এই ক্ষেত্রে যে আপনি জানেন যে ইনকিলাব তো ঠিক বন্ধ করে দেওয়া হয় না, এটা টেকনিক্যালি করা হয়েছিল। সেটা হলো যে তার ছাপাখানাটা সিলগালা করে দেওয়া হয়েছিল। সুতরাং তারা ছাপার জন্য যে বৈধ প্রেস দরকার, অনুমোদিত প্রেস, সেটা তাদের ছিল না। এখন যেটা হয়েছে সেটা ইনকিলাব দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করার পর আওয়ামী লীগ সরকার তাদের সাথে, আমি জানি না অন্য কোনো নেগোসিয়েশনের কিছু আছে কিনা, কিন্তু আমি আইনি প্রক্রিয়া বলতে এটাই বুঝায় যে তাদের দুঃখ প্রকাশের পর তাদের এটাকে আবার অনুমোদন দিয়ে দেওয়া হলো। ডক্টর পিয়াস করিম, আপনার যোগ করবো, একেবারে একমত। যোগ করবো যে এই টেকনিক্যালিটি গুলোই কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায়। আমার দেশের প্রেস বন্ধ করে দেওয়া হলো, বলা হলো যে অন্য, এবং তারপর আমার দেশ তো বেরোলই না, অনলাইন সংস্করণ বেরোয়। দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন যখন বন্ধ করা হলো, তখন বলা হলো যে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই এক দুস্তর অনন্ত সাময়িক ব্যবস্থা আর কি, এটা আর শেষই হলো না। আমার কথা হচ্ছে ইনকিলাবের ওই রিপোর্টটি ঠিক ছিল কিনা শেষে আরেক বিতর্ক। নিঃসন্দেহে ঠিক ছিল না। ইনকিলাব তো ডিফেন্ড করতে পারতো, বলতে পারতো যে না, এই হচ্ছে আমাদের তথ্যের ভিত্তি। তারা যখন বলেনি, তার দুঃখ প্রকাশ করেছে, সেটা প্রমাণ করছে যে তাদের রিপোর্টটি সত্য ছিল না। এবং সেই ক্ষেত্রে যে পার্টিকুলার সম্পাদকটি ভুল খবরটি ছেপেছেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারতো, কিন্তু পুরো মাধ্যমটিকেই বন্ধ করে দিতে হবে, পুরো পত্রিকাটি বন্ধ করতে হবে। এটা আমার কখনোই পছন্দ হয়নি। ফলে আমি সাধুবাদ জানাই যে নেগোসিয়েশনের কারণে হয়ে থাকুক না কেন, সরকারের পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি যে মিডিয়া হচ্ছে একটা সমাজের দর্পণ, এবং আমরা মিডিয়ার উপরে বিশ্বাস করি, আস্থা রাখতে চাই। আমি আশা করব যে ইনকিলাব শুধু না, যে কোনো পত্রিকায় তার দায়িত্ব যেটি আছে সেটি পালন করবে, যথাযথভাবে পালন করবে। এমন কোনো সংবাদ প্রচার করবে না বা ছাপবে না যেটি নিয়ে মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি হয়, দুটি দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটি যদি করে, তাহলে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইনকিলাব কালকে থেকে বা যখন থেকে বের হয়, আমরা আশা করব তারা একটি দায়িত্বশীল পত্রিকার ভূমিকা পালন করবে, এবং তারা জনগণকে বিভ্রান্ত করে এরকম, শুধু ইনকিলাব না, সব পত্রিকার কথা আমি বলবো, জনগণকে বিভ্রান্ত করে এরকম কোনো সংবাদ তারা প্রচার করবে না। কোনো মিডিয়া আমি যদি একটা বাক্য যোগ করতে হবে, সেটা হচ্ছে আমার কাছে দুটো ব্যাপার মনে হয় যেটা আলাদা আর কি। একটা হচ্ছে খবরটি সত্য কিনা, এই ব্যাপার আমি কথা হচ্ছে কোনো মিথ্যা খবর ছাপা যাবে না। কিন্তু জনগণদের হানাহানি তৈরি করছে কিনা, কারো কোনো বন্ধু দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে কিনা, এগুলো হচ্ছে ব্যাখ্যার ব্যাপার। এটাকে মানে খবরটি সত্য কিনা সেটির উপরে, মানে আমার কথাটা এখানে আসলে মূলতই গুরুত্ব দিতে হবে খবরটি সত্য, খবরটি সত্য না, বস্তুনিষ্ঠ সত্য যেটা নিয়ে তো আমার কোনো আপত্তি নাই। এটাই প্রথম সত্য। এখন যদি অনেক সত্য তথ্য প্রতিবেশী দেশের ইন্টারেস্টের বিরুদ্ধেও যায়, যেমন ফালানির
ফালানির যে ঘটনাটা, এটা তো ভারত খুশি হওয়ার কথা না। আমরা চেপে গেলেই ভারতের জন্য স্বস্তিকর হতো, কিন্তু তাই বলে কি আমরা ছাপবো না? না, অবশ্যই আরো ছাপবো। ইন্টারেস্টিং ব্যাপার, আমরা কিন্তু চেপেছি ভারতীয় মিডিয়ার সোর্স থেকে। এই ছবিটা কিন্তু না, আমাদের আবার পাওয়া না। নাইমুল এখানে Very এমন interesting। এমন আমি ফেলানাকে নিয়ে বিরাট কলাম লিখেছি, 2টা লিখেছি। না না, যেখানে আমি আছে- অন্য প্রসঙ্গটা না, বলছি। খালেদা আপনি এখন বলি- ভারতের কথা দেখেন, না, না, আমি বলছি- ভারতের যে পত্রিকাটি ফালানির এই ছবিটা ইউজ করলো, বাংলাদেশের কোনো সে কি ভারতের ইন্টারেস্টের বিরুদ্ধে না, গেল? না, এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে যে আমরা সাংবাদিকতায় সবসময় চেষ্টা করব হচ্ছে সত্যটাকে। সত্যটাকে সত্যটাকে। বাংলাদেশের কোন কোন মিডিয়া মাওবাদীদেরকে গুলি করে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হত্যা করেছে, তাদের কানে করে নিয়ে যাচ্ছে, ওটা আমি ছাপা হয়েছে কনজারভেটিভ যে বাংলাদেশে যে আমরা সত্য ছাড়া কোনো কিছু প্রকাশ করব না। Exactly. কিন্তু কখনো কখনো হয়তো বাস্তবতার কারণে সব সত্য আমরা অনেক সময় প্রকাশ করতে পারি না। এই বিষয়টি সেটা নিয়ে- আমরা দুঃখের সাথে মেনে নিব, কন্টিনিউ করার এই জন্য বিষয়টি নিয়ে journalism। নিশ্চয়ই আরো একদিন তর্কের দাবি রাখে। আপনি আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।